নিউজ 24 এর আজকের সর্বশেষ সংবাদে প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ৬ মহানগরের সমাবেশ করবে বিএনপি। জানাবো সরকারকে ধাক্কা দিয়ে পতন ঘটাতে জনগণ প্রস্তুত, জানালেন রুহুল কবির রিজভী। থাকছে বিএনপির মহাসমাবেশ কর্মসূচি শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্টের ষড়যন্ত্র, দাবি ওবায়দুল কাদেরের। এছাড়া রয়েছে আল জাজিরার প্রতিবেদন সবটুকু না হলেও অধিকাংশ সত্য, দাবি ভিপি নূরের। রয়েছে আল্লামা শফির মামলা নিয়ে যা বললেন ধর্ম প্রতিমন্ত্রী। এছাড়া জানাবো কোথায় কে মেয়র হবে আগেই ঘোষণা করে দিন, বললেন চরমোনাই পীর। রয়েছে বিদ্রোহী প্রার্থীর অভিযোগ আমলে নিচ্ছে না কমিশন, এবং সবশেষে জানাবো ইউলাপ শিক্ষার্থীর মৃত্যু, রেস্টুরেন্টে মদ পান নিয়ে যা বলল বান্ধবী নেহা। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। ভোট ডাকাতির প্রতিবাদে ও দেশব্যাপী নিরপেক্ষ নির্বাচনের দাবিতে গত সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থীদের নেতৃত্বে দেশের ৬টি মহানগরের সমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে দলটির যুগ্ম মহাসচিব ও বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মজিবুর রহমান সরোয়ার বিএনপির মেয়র প্রার্থীদের পক্ষে এ কর্মসূচি ঘোষণা করেন। মজিবুর রহমান সরোয়ার বলেন, আমরা মনে করেছিলাম চট্টগ্রাম সিটি নির্বাচনের সরকারের শুভবুদ্ধির উদয় হবে, কিন্তু আমরা কি দেখতে পেলাম? সেখানেও রাষ্ট্রযন্ত্র প্রশাসন জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। তাই আমরা জনগণকে সরকারের ভোট ডাকাতির বিরুদ্ধে সম্পৃক্ত করতে সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছি। আগামী ১৩ ফেব্রুয়ারি চট্টগ্রামে, বরিশাল ১৮ ফেব্রুয়ারি, খুলনায় ২৭ ফেব্রুয়ারি, ১ মার্চ রাজশাহীতে, ৩ মার্চ ঢাকা দক্ষিণ ও ৪ মার্চ ঢাকা উত্তর সিটিতে ঘোষিত এসব সমাবেশ অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ার, চট্টগ্রাম সিটি নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন, ঢাকা উত্তর সিটি নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল ও দক্ষিণের মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন উপস্থিত ছিলেন। পারিবারিক কারণে সংবাদ সম্মেলনে উপস্থিত থাকতে পারেননি খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। সরকারকে ধাক্কা দিয়ে পতন ঘটাতে জনগণ প্রস্তুত, জানালেন রুহুল কবির রিজভী। যে কোনো মুহূর্তে এই সরকারের পতন ঘটবে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অনতি বিলম্বে দেশনায়ক তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহার করে সাজাও প্রত্যাহার করতে হবে, নইলে এক সম্মিলিত আন্দোলনের মাধ্যমে সরকারকে ধাক্কা দিয়ে পতন ঘটাতে জনগণ প্রস্তুতি নিচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলায় সাজা দেওয়ার প্রতিবাদে শুক্রবার সকালে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে তিনি একথা বলেন। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রিজভী বলেন, সরকারের দেশের মাটিতে পা রাখার জায়গা নেই। চারদিক থেকে ব্যর্থ হয়ে সরকার জিয়া পরিবারকে টার্গেট করে আবারও মিথ্যা মামলা দিয়ে এবং নানা ধরনের কুৎসা রটনা করে নিজেরা মনে করছে পার পেয়ে যাবে। কিন্তু জনগণের কাছে ইতোমধ্যে এই আওয়ামী সরকার গণধিকৃত হয়ে গেছে। সরকারের ক্ষমতায় থাকার কোনো ভিত্তি নেই। তাই পূর্বের বৈশিষ্ট্যের মতো প্রধানমন্ত্রী সহ অন্য মন্ত্রীরাও যে ব্যর্থ রাষ্ট্রের ভয়াবহ ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে দেশের জনপ্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলায় সাজা দিয়েছে, এটি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। বিএনপির মহাসমাবেশ কর্মসূচি শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্টের ষড়যন্ত্র, বললেন ওবায়দুল কাদের। নিরপেক্ষ নির্বাচনের দাবিতে বিএনপির মহাসমাবেশের কর্মসূচি দেশের শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্টের ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, রাজনৈতিক কর্মসূচির নামে দেশের বিরাজমান স্থিতিশীল পরিস্থিতি বিনষ্টের যেকোনো অপপ্রয়াস আওয়ামী লীগ রাজনৈতিকভাবে মোকাবেলা করবে। শুক্রবার বিকেলে নিজের সরকারি বাসভবনে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, যেকোনো শান্তিপূর্ণ কর্মসূচিকে আওয়ামী লীগ স্বাগত জানায়, কিন্তু সমাবেশের নামে সহিংসতা সৃষ্টি করলে জনগণকে সঙ্গে নিয়ে শক্ত হাতে তা দমন করা হবে। ওবায়দুল কাদের দাবি করেন, বিএনপি দেশ ও জাতির কল্যাণ ভুলে নানা অপপ্রচার ও ষড়যন্ত্রের পথকেই রাজনৈতিক কৌশল হিসেবে বেছে নিয়েছে। তারা একদিকে অপপ্রচারে বিনিয়োগ করেছে, অপরদিকে ধোয়া তুলসীর পাতা সেজে ব্যাখ্যা দাবি করছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মনে করেন, আল জাজিরার মিথ্যা অপপ্রচার জনগণ বিভ্রান্ত হবে না। জনগণ অপপ্রচারের বিপরীতে শেখ হাসিনার উন্নয়নের রাজনীতির সুফল ভোগ করছেন। আল জাজিরার প্রতিবেদন সবটুকু না হলেও অধিকাংশ সত্য, দাবি ভিপি নূরের। আল জাজিরায় প্রকাশিত অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন শীর্ষক প্রতিবেদনের সবটুকু সত্য না হলেও অধিকাংশ সত্য বলে মন্তব্য করেছেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। বাংলাদেশের উপর ওই প্রতিবেদনের একটি দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব পড়বে এমন আশঙ্কা প্রকাশ করে প্রতিবেদনে উঠে আসা তথ্যগুলোর তদন্ত দাবি করেছেন তিনি।
বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে এসব কথা বলেন নুরুল হক নূর। গত সোমবার বাংলাদেশ নিয়ে আল জাজিরায় প্রচারিত প্রতিবেদনটি ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। সরকার ও বাংলাদেশের সেনাবাহিনী এই প্রতিবেদনের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। প্রতিবেদনটির বিষয়ে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক বলেন, আল জাজিরার প্রতিবেদনটি নিয়ে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত তথ্যভিত্তিক একটা শক্তিশালী ডকুমেন্ট উপস্থাপন করা হয়নি। যেগুলো করা হয়েছে সেগুলো কোনো স্পষ্ট বার্তা দেয় না। সরকারের ভেতরে ক্ষমতার অপব্যবহার ও সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তিদের সঙ্গে অপরাধী ও দুর্বৃত্তদের যোগ সাজসের একটা মেসেজ আল জাজিরার প্রতিবেদনে উঠে এসেছে। বাংলাদেশে আইনকানুন কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে দুর্বল ও ঠুনকোভাবে কাজ করে এটিও সেখানে উঠে এসেছে। এর একটি দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব বাংলাদেশের উপর পড়বে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের একটি বক্তব্যের প্রসঙ্গ টেনে নুরুল বলেন, বাংলাদেশের মানুষ হতাশ নাকি আওয়ামী লীগের একটা অংশ হতাশ? আমি হতাশ নই। কারণ আমি মনে করি যে আল জাজিরার প্রতিবেদনের সবটুকু সত্য না হলেও অধিকাংশ সত্য। আমার বিশ্বাস এই প্রতিবেদন নিয়ে আওয়ামী লীগেরও সবাই হতাশ নন, কারণ সবাই দুর্বৃত্তদের কখনোই প্রশ্রয় দেন না। প্রতিবেদনটিতে সংঘবদ্ধ দুর্বৃত্তায়ন সচিত্রভাবে উঠে এসেছে। দেশের অগণতান্ত্রিক প্রক্রিয়ায় একটা ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা চলছে। এই ফ্যাসিবাদদের দোসররা কিভাবে দেশকে জিম্মি করছে তা ওই প্রতিবেদনে উঠে এসেছে। আল্লামা শফির করা মামলা নিয়ে যা বললেন ধর্ম প্রতিমন্ত্রী। হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা আল্লামা শফির মৃত্যু পরবর্তী তার পরিবারের দায়ের করা মামলার ব্যাপারে ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান বলেছেন, কেউ চাইলে কারো বিরুদ্ধে মামলা করতে পারে, তবে আল্লামা শফির মৃত্যুর পর দায়ের করা মামলা যেহেতু আইনের আওতায় চলে গেছে, তা আইনের আওতায় যারা আছেন তারা সিদ্ধান্ত নেবেন। শুক্রবার দুপুরে হাটাজারি মাদ্রাসা পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় সাংবাদিকরা হঠাৎ মাদ্রাসা পরিদর্শনের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, মাদ্রাসা পরিদর্শনের মুখ্য উদ্দেশ্য ছিল আল্লামা শফির কবর জিয়ারত করা। তাছাড়া বাংলাদেশে আমাদের মধ্যে যাতে সম্প্রীতি বজায় থাকে এবং সম্প্রীতি বজায় রেখে আমরা যেন ইসলাম ও ধর্ম এই দুইটা জিনিস যাতে নিয়মতান্ত্রিকভাবে মুসলমান ধর্মাবলম্বীরা অনুসরণ করতে পারি, এছাড়া ভিন্ন ধর্মাবলম্বীরাও যাতে শান্তিতে থাকতে পারে। মাদ্রাসা পরিদর্শনকালে ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব ডক্টর নুরুল ইসলাম, অতিরিক্ত সচিব আব্দুল হামিদ জমাদার, উপপরিচালক মোহাম্মদ সেলিম উদ্দিন ও সহকারী পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান। কোথায় কে মেয়র হবে আগেই ঘোষণা করে দিন, বললেন চরমোনাই পীর। মানুষের জান নিয়ে খেলা না করে এবং নির্বাচনের নামে অর্থের অপচয় না করে দেশের কোথায় কে কে মেয়র হবেন সেটি আগে থেকেই ঘোষণা করে দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। শুক্রবার রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে দলের মহানগর সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে তিনি আহ্বান জানান। চরমোনাই পীর বলেন, আমরাও তো বাংলাদেশের মানুষ, সুবিধা অসুবিধা কত কিছুই তো আলোচনা করতে হয়। আপনি নির্বাচনের একই অবস্থা তৈরি করেছেন বা করছেন। চট্টগ্রাম সিটি নির্বাচনের কি অবস্থা হলো, আজকে মেয়র নির্বাচনগুলো কি হচ্ছে। এত নির্বাচনের নামে মানুষের জান নিয়ে খেলার নামান্তর, কত লোকের প্রাণ ঝরে গেল, তারা আর কোনোদিন ফিরে আসবে না। তিনি বলেন, আমি সরকারকে পরিষ্কার বলবো, আপনাদের যেখানে যিনি পছন্দের প্রার্থী, যেখানে যাকে মেয়র বানাবেন আগেই আপনারা ঘোষণা করে দিন। বলুন চট্টগ্রামে আমাদের অমুক মেয়র হবে, তাকে ঘোষণা করে দিলাম। ঢাকাতে অমুক মেয়র হবে, আমরা ঘোষণা করলাম। কিন্তু এসব তামাশার নির্বাচন পাতিয়ে বাংলাদেশের জনগণকে রাজপথে হত্যার প্রক্রিয়া করেছেন, তাদের অর্থ ধ্বংস করেছেন এবং বাংলাদেশ তামাম বিশ্বের মধ্যে কলঙ্কিত অবস্থায় থাকবে, এটা কোনোদিন সহ্য করা হবে না। সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ, যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান প্রমুখ। বিদ্রোহী প্রার্থীর অভিযোগ আমলে নিচ্ছে না কমিশন। মাদারীপুরের কালকিনি পৌরসভার নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন, সমর্থকদের উপর হামলা সহ বিভিন্ন বিষয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে একাধিক লিখিত অভিযোগ দিয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী সোহেল রানা। কিন্তু রিটার্নিং কর্মকর্তা ও পুলিশ তার কোনো অভিযোগই আমলে নিচ্ছে না, ফলে এখানে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত হচ্ছে। জেলা নির্বাচন কার্যালয়ের সূত্র জানায়, কালকিনি পৌরসভার নির্বাচনে চামচ প্রতীক নিয়ে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সোহেল রানা। তিনি গত 12 দিনে রিটার্নিং কর্মকর্তার কাছে 4টি লিখিত অভিযোগ দিয়েছেন। প্রথম 24 জানুয়ারি তিনি একত্রে 2টি এবং 31 জানুয়ারি ও 2 ফেব্রুয়ারি আরও 2টি অভিযোগ করেন। মেয়র প্রার্থী সোহেল রানা আওয়ামী লীগের প্রার্থী এস এম হানিফের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘন, তার সমর্থকদের উপর হামলা ও নির্যাতন, নির্বাচনী প্রচারণার মাইক ভাঙচুর এবং কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন মৃধার পক্ষপাতমূলক আচরণ করার বিষয়ে অভিযোগ দিয়েছেন। এ ব্যাপারে বিদ্রোহী মেয়র প্রার্থী সোহেল রানা প্রথম আলোকে বলেন, রিটার্নিং কর্মকর্তা ছাড়া অভিযোগের প্রতিটি অনুলিপি জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ সংশ্লিষ্ট দপ্তরে দিয়েছি।
ভেবেছিলাম নির্বাচন কমিশন ও পুলিশ প্রশাসন নির্বাচনের পরিবেশ ঠিক রাখবে, কিন্তু তারা আমার কোনো অভিযোগ আমলে নেয়নি। 4টি অভিযোগ করেও কোনো সুফল পাইনি। এখানে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই। কোনো নেতাকর্মীরাই আমার মাঠে কাজ করতে পারছে না। আমার প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে এবং পোস্টার লাগালে রাতের আঁধারে ছিঁড়ে ফেলা হচ্ছে। এমন পরিবেশ থাকলে কি করে নির্বাচন সুষ্ঠু হবে? ইউল্যাব শিক্ষার্থীর মৃত্যু, রেস্টুরেন্টে মদ পান নিয়ে যা বলল বান্ধবী নেহা। রাজধানীতে নিয়মিত পার্টির আয়োজন করতেন মারা যাওয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ও তার বন্ধুরা। ঘটনার 5 দিন পর বান্ধবী নেহা গ্রেফতারের পর বের হয়ে এসেছে এমন সব চাঞ্চল্যকর তথ্য। গত বৃহস্পতিবার রাতে রাজধানীর আজিমপুরের একটি বাসা থেকে নেহাকে গ্রেফতার করা হয়। গতকাল শুক্রবার দুপুরে নেহাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এ সময় তাকে 7 দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। নেহার ফোন থেকে পাওয়া নানা ছবি ও তথ্য বিশ্লেষণ করে পুলিশের দাবি, পার্টি আয়োজন এবং এতে অংশগ্রহণ করাই ছিল নেহা ও তার বন্ধুদের এক ধরনের পেশা। তবে ওই ছাত্রী মারা যাওয়ার ঘটনায় করা ধর্ষণ ও হত্যা মামলার সব আসামিকে গ্রেফতার করা হয়েছে। সব ফরেনসিক রিপোর্ট পেলে পুলিশ মামলার চার্জশিট জমা দেবে। এদিকে নেহা গ্রেফতারের ঘটনায় গত বৃহস্পতিবার দিবাগত রাত 2টায় রাজধানীর মোহাম্মদপুর থানায় সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার হারুনার রশিদ জানান। এ সময় তিনি জানান, গ্রেফতার নেহা এজাহারভুক্ত আসামি। নেহা ও আরাফাত ওই দিন রাতে পার্টির আয়োজন করেন। সেখানে বিষাক্ত মদ পানে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মৃত্যু হয়। তারা নিয়মিত রাজধানীর বিভিন্ন অভিজাত এলাকায় পার্টির আয়োজন করতেন এবং নাচতেন বলে প্রমাণ পেয়েছে পুলিশ। আরাফাত অতিরিক্ত মদ্যপানে অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় 30 জানুয়ারি মারা যান।